দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেজে ইউটিউব ভিডিওর কমেন্টে আপনারা বলে এসেছেন গেম অফ থ্রোনসের কিছু টপিক নিয়ে যেন আমরা কন্টেন্ট বানাই। আমরাও ভেবে দেখলাম যে আসলে না বানানোর কোনো কারণ নেই। পৃথিবীতে যত ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা ইউনিভার্স রয়েছে, যেমন জেআরআর টলকিনের লর্ড অফ দ্য রিংস, জেকে রাউলিং এর হ্যারি পটার, আন্দেই সাফকোভস্কির উইচার কিংবা মার্ভেল ডিসি স্টার ওয়ার্স যাই আছে, ব্যক্তিগতভাবে আমাদের সেগুলো সব থেকে বেশি পছন্দ এই আর মার্টিনের গেম অফ থ্রোনসের জগৎটা। তাই আশা করছি এটা নিয়ে বেশ কয়েকটি কন্টেন্ট দেবো ধীরে ধীরে। তার প্রথম ধাপ হলো আজকের ভিডিওটা। আজকে মূলত কথা বলবো কিভাবে বইয়ের কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে টিভি শোতে খুবই বাজেভাবে অ্যাডাপ্ট করা হয়েছে সেটা নিয়ে। এই চরিত্রগুলোর মাঝে কিন্তু জন স্নো, লিটল ফিঙ্গারের মতো চরিত্ররা রয়েছে। এরকম অসংখ্য চরিত্র আছে যেগুলোর আউটার লেয়ার বা ওভারঅল জার্নিটা ঠিকই আছে টিভি শোতে, কিন্তু চরিত্রের যে মূল কিছু ক্যারেক্টার গোল, ক্যারেক্টার আর্ক, কমপ্লেক্সিটি বা অভ্যন্তরীণ কিছু খুঁটিনাটি সূক্ষ্ম ব্যাপার যেগুলো ওই চরিত্রগুলোর বইতে এত বেশি আইকনিক ছিল, সেটাকে খুবই সিম্পলিফাইড করে জাস্ট একটা দুটো ডাইমেনশনের ক্যারেক্টার বানিয়ে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস বলাই বাহুল্য যে এই ভিডিওতে অনেক পরিমাণে স্পয়লার থাকবে। ভিডিও শুরু করবার আগে আরেকটা কথা মনে করিয়ে দেই, আমাদের কথাও কহেতুকের প্রথম পডকাস্টে আমরা রাইহান রাফি ভাইয়ের সাথে তার ক্যারিয়ার, ইন্সপিরেশন অ্যান্ড ফিল্ম মেকিং এর খুঁটিনাটি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। যারা এখনো সেটা দেখেননি, ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, দেখে জানাবেন কেমন লেগেছে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমেই যে চরিত্রকে নিয়ে কথা বলতে চাই সেই চরিত্রটা হলো লিটল ফিঙ্গার বা পিটার বেইলিশ। পিটার বেইলিশ হলো একদম টিপিক্যাল ম্যাকিয়াভেলিয়ান চরিত্র। ম্যাকিয়াভেলিয়ান চরিত্রদের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন তাদের ভেতর ম্যানিপুলেশনের বিশেষ একটা ক্ষমতা থাকে। তারা তাদের গোলকে পাওয়ার জন্য যে কোনো সিচুয়েশন থেকে ইমোশনালি ডিটাচ থাকতে পারে। তারা বিশ্বাস করে পৃথিবীতে কেউই বিশ্বাসযোগ্য না এবং সবাই নিজের লাভের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। এই ধরনের চরিত্রের মোরালিটি হয় গ্রে। ভালো খারাপের মতো সহজাত দুইটা ব্যাপার দিয়ে তাদের বর্ণনা করা যায় না। তারা এথিক্স মেনটেন করার থেকেও তাদের গোলটা পাওয়ার জন্য বেশি আগ্রহী থাকে। এখন আপনি একদিকে বলতেই পারেন যে পিটার বেলিশকে তো টিভি শোতেও ম্যাকিয়াভেলিয়ান চরিত্র হিসেবেই দেখানো হয়েছে, তাহলে প্রবলেমটা কি? তাহলে কেনই বা মার্টিন নিজে এই কথা বলছেন? But book Littlefinger and television show Littlefinger are very different characters. They're probably the character that's most different from the book to the television show. প্রবলেমটা হলো সেটাই যেটা ভিডিওর ইন্ট্রোতে বলেছিলাম। চরিত্রের বাহ্যিক ওভারঅল সবকিছু ঠিকই আছে, কিন্তু চরিত্রের কোর কিছু জিনিস মিসিং আছে। আপনারা টিভি শোর বেশ কয়েকটা জায়গায় দেখবেন যে লিটল ফিঙ্গারকে কেউই তেমন বিশ্বাস করে না। প্রায় বিভিন্ন ক্যারেক্টারকে বলতে শোনা যায় যে লিটল ফিঙ্গার তো ফালতু লোক, তাকে বিশ্বাস করা যাবে না। ইভেন লিটল ফিঙ্গারকে যখন শেষে মেরে ফেলা হয়, সেটা তাকে অবিশ্বাসের কারণেই মেরে ফেলা হয়। অনেকেই দেখলাম লিটল ফিঙ্গারকে মেরে ফেলা দৃশ্যটা দেখে খুবই খুশি হয়েছিল যে একটা বিশাল ঘটনা ঘটেছে। কিন্তু এই দৃশ্যটা ছিল পুরোই ক্রিঞ্জ, যে কিভাবে পুরোপুরি একটা চরিত্রকে ধ্বংস করা হয়েছিল জাস্ট চরিত্রটাকে সিম্পলিফাইং করে। বইয়ের যে পিটার বেলি, সে ম্যাকিয়াভেলিয়ান চরিত্র হলেও তার মাঝে একটা ব্যাপার আছে, সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করে যে সে অত্যন্ত হার্মলেস এবং তার কোনো ক্ষমতাই নেই বলতে গেলে। সে খুবই ফ্রেন্ডলি এবং খুবই হেল্পফুল। সে সবাইকেই হেল্প করে যখনই সে যা হেল্প চায়। ভেতর ভেতর অন্য উদ্দেশ্য থাকলেও হেল্প সে করেই, কিন্তু হেল্প করার পর সেই ইনফরমেশন দিয়ে কি করবে সেটা আড়ালে থাকে। কিন্তু তার এই ফ্রেন্ডলি ব্যবহারের কারণেই তাকে তার আশেপাশের সকল মানুষ পুরোপুরি বন্ধু মনে করে। Book Littlefinger in the book, everybody trusts him. Everybody trusts him because he seems powerless, and he's very friendly, and he's very helpful. এবং এই সুযোগ নিয়ে সে ক্ষমতার সিঁড়ি ধরে উপরে উঠতেই থাকে। কিন্তু এই চরিত্রটাকে টিভি শোতে একটা বিরক্তিকর ফালতু ধরনের ধান ধাওয়া চরিত্র হিসেবে দেখানো হয়েছে। আর শোয়ের যতই সিজনে গিয়েছে ততই সে বেশি বিরক্তিকর হয়েছে এবং তার বুদ্ধির পরিমাণও কমের দিকেই যাচ্ছিল। সানসা এবং আরিয়ার সাথে যে গেমটা সে খেলেছে, এটা এত বেশি সিম্পল এবং স্টুপিড একটা গেম, যেটার কারণে শোতে তার মৃত্যু হয়। বইয়ের পিটা যদি এই গেমটা খেলতো, সেটা আরো অনেক সাটল এবং লেয়ার হতো। এর কাছে গিয়ে তার নামে বদনাম করা এবং তার কাছে গিয়ে এর নামে বদনাম করা টাইপ স্টুপিডিটি হতো না। Look how they mess with my boy. এবার কথা বলা যাক জন স্নোকে নিয়ে। জন স্নো গেম অফ থ্রোনস টিভি শোর সব থেকে বিখ্যাত চরিত্রগুলোর একটা, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানানো হচ্ছে যে শোয়ের জন আর বুকের জনের মধ্যে পার্থক্য রয়েছে অনেক। টিভি শোয়ের জন বুকের জনের একটা অত্যন্ত সিম্পলিফাইড ভার্সন। মার্টিন জন স্নোকে লিখেছিলেন লর্ড অফ দ্য রিং এর অ্যারাগন চরিত্রটার কাউন্টার হিসাবে। মার্টিন নিজে টলকিনের অনেক বড় ফ্যান ছিলেন। তিনি অনেক জায়গায় বলেছেন আর টলকিন হলেন ফাদার অফ মডার্ন ফ্যান্টাসি জনরা। টলকিন এই জনরাতে লেখার আগে এবং পরের পরিবর্তন পুরোপুরি আকাশপাতাল টাইপ। এই কারণে মার্টিন টলকিনকে অনেক শ্রদ্ধাও করেন। তাকে মডার্ন ডে টলকিন হিসেবে আখ্যায়িত করলে তিনি ব্যাপারটি অত্যন্ত খুশির সাথেই গ্রহণ করেছেন। I have great admiration for Tolkien, but my work is in no sense Tolkien-esque, except in the sense of being a secondary world fantasy. But I'm still flattered by the comparison. I mean, it's, I'm being compared to one of the greatest that ever was, and who could object to that? Mm-hmm. টলকিনের একটা ব্যাপার যেটা মার্টিন সহ অনেকেই উল্লেখ করেছেন, সেটা বিভিন্ন জনরা পায়োনিয়ারদের মাঝেই দেখা যায়, সেটা হলো সিম্পলিফাইং থিংস। যেমন টলকিনের যে চরিত্রটা কাউন্টার হিসেবে জন স্নো চরিত্রটা তিনি লিখেছেন, সেটা হলো আরাগন চরিত্রটা। আরাগন আর জনের মাঝে অনেকটাই মিল আছে। দুজনেই পারিবারিক গোপন ইতিহাসের কারণে তারা রাজা হবার যোগ্যতা রাখে এবং আরাগন হলেন অত্যন্ত মহান একজন ব্যক্তি। সে ভালোকে রিপ্রেজেন্ট করে। দিন শেষে যখন আরাগন রাজা হয়, সেটা সম্পর্কে টলকিন পরে লিখেছেন যে আরাগন সুখ এবং শান্তিতে আজীবন রাজত্ব করেছিলেন। সেটা সম্পর্কে আর মার্টিন বলেছেন যে এটা লেখা খুবই সহজ, যে একজন রাজা খুব সুখ শান্তিতে সবকিছু শাসন করছেন, কিন্তু রুলিং অত্যন্ত কঠিন একটা
ব্যাপার। প্রজাদের খুশি রাখা, রেবেল অ্যালায়েন্সগুলোকে দমন করা, অপোনেন্ট পার্টিগুলোর সাথে একটা মিউচুয়াল সম্পর্ক রাখা, আইন শৃঙ্খলা ঠিক রাখা, ট্যাক্স সিস্টেমকে ঠিক রাখা, আন্তর্জাতিক সম্পর্ক ঠিক রাখা, 100টা ঝামেলা আসে। পৃথিবীতে এমন অনেক প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এসেছেন যারা অত্যন্ত ভালো মানুষ কিন্তু রুলার হিসেবে জঘন্য। আবার এমন অনেক ব্যক্তিত্বই ক্ষমতা পেয়েছেন যাদের পাস্ট ভালো না, যারা জঘন্য ব্যক্তি কিন্তু তাদের সময় সেই রাজ্য বা দেশ অনেক উন্নতি করেছে। সেই সব কমপ্লেক্স চিন্তা থেকেই জন স্নোকে লিখেছিলেন আর মার্টিন। যেমন তার পালক পিতা বা মামা নেড স্টার্ক হলো একদম টিপিক্যাল ভালো মানুষ টাইপের লোক। সে সবসময় ভালো কাজ করে, সত্যের পথে থাকে। কিন্তু পলিটিক্স মোটেও সবসময় ভালো কাজ করি, ভালো পথে চলি টাইপ ব্যাপার না। পলিটিক্স মানেই কম্প্রোমাইজ। সকল জায়গাতে প্রপার কম্প্রোমাইজ করে নিজের উদ্দেশ্য সফল করাই পলিটিক্স। তাই সবসময় সত্যের পথে থাকা নেটকে দেখা যায় এই কমপ্লেক্স পলিটিক্যাল গেমে খুব সহজেই প্রাণ হারিয়ে ফেলেছে। বইয়ের জন স্নো সত্যের পথে থাকা লোক, সেও ভালোকে রিপ্রেজেন্ট করে, কিন্তু সে সময়ের সাথে সাথে এটাও বুঝে যে শুধু ভালো কাজ করে সত্যের পথে থাকলেই সবসময় সবকিছু অর্জন করা যায় না। সে জগতের কমপ্লেক্সিটি বুঝে। বইয়ের একটা ঘটনা বলি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। বইয়ের এক পর্যায়ে স্যামের গার্লফ্রেন্ড গিলির বাচ্চার সাথে সে ম্যান্স রাইডারের বাচ্চার অদল বদল করে ফেলে, কারণ মেলিসান্ডার বিশ্বাস করে যে রাজার বংশের বাচ্চাদের শরীরে ম্যাজিক্যাল কিছু আসে। রাজার রক্ত স্যাক্রিফাইস করলে স্ট্যানিসের জন্য সে বিশাল একটা উপকার করতে পারবে। তাই জন বাচ্চা দুটোকে বদলে ফেলে, যেন এমন দিন যদি আসে যে বাচ্চাকে আসলেই স্যাক্রিফাইস করতে হবে, তখন যেন অন্তত এটা বলে কিছু একটা করা যায় যে যেই বাচ্চাকে স্যাক্রিফাইস করতে যাচ্ছ এটা তো লো বর্ন ফ্যামিলির বাচ্চা। অথবা মেলিসান্ডার যেন বাচ্চাকে স্যাক্রিফাইস করলেও তার আসল গোল হাসিল করতে না পারে। তো এই প্রস্তাব যখন গিলিকে দেয়, গিলি স্বাভাবিকভাবে প্রথমে রাজি হয়নি। তখন জন তাকে থ্রেটও দেয় এটা বলে, ইউ উইল, এলস আই প্রমিস ইউ দ্য ডে দে বার্ন ডালাস বয় ইউর্স উইল ডাই অ্যাজ ওয়েল। বইয়ের জন স্নো অনেকবারই একদম সৎ পথে চলি, সৎ কাজ করি, সর্বদা সত্য কথা বলি টাইপ মোটো থেকে দূরে সরে গিয়েছে, কারণ সে দেখেছে যে সৎ পথে চলে সত্য কথা বলে নেড স্টার্কের কি হয়েছে। তাই সে তার উদ্দেশ্য হাসিল করার জন্য মাঝে মাঝে মিথ্যা কথা বলেছে, মানুষজনকে ম্যানিপুলেট করেছে। সিরিজের জনের একটা জায়গায় দেখেন যেখানে তাকে কথা দিতে হয় সার্সে ল্যানিস্টারের কাছে যে সে ডেনারিস এবং সার্সের যুদ্ধে অংশগ্রহণ করবে না, তাহলেই শুধুমাত্র সার্সে ল্যানিস্টার নাইট কিং এর বিরুদ্ধে আর্মি দিয়ে সাহায্য করবে। এইখানে জন স্নো সত্য পথে চলি, সত্য কথা বলি টাইপ একটা আচরণ করে বলে যে সেটা পারবে না, কারণ সে ডেনারিসকে রানী হিসেবে মেনে নিয়েছে। That is why I cannot give you what you ask. I cannot serve two queens. And I've already pledged myself to Queen Daenerys of House Targaryen. বইয়ের জন এই স্টুপিড কাজ জীবনেও করবে না, কারণ তার একটা মুখের মিথ্যায় কথায় যদি নাইট কিং এর বিশাল আর্মির বিরুদ্ধে শক্তিশালী ল্যানিস্টার আর্মিকে পাওয়া যায়, সে একটা কেন 100টা মিথ্যা বলবে। যেমন এই রয়্যাল ব্লাডের কথা যেটা বললাম, সে স্ট্যানিসকে ভুংভাং বুঝিয়ে বাচ্চা বদল করে বাচ্চার হেলথ সম্পর্কে আলতু ফালতু কথা বলে পুরো ব্যাপারটাই এমন একটা সিচুয়েশনে নিয়ে এসেছে যেন বাচ্চাকে স্যাক্রিফাইস করতেই না হয়। সে এটা অ্যাচিভ করে সে একের পর এক মিথ্যা বলে। যেমন আরেকটা গ্রেটার গুড হলো ওয়াইল্ডিংস এবং নাইটস ওয়াচকে একত্র করা, যেন তারা কমন এনিমির বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এখন এই দুই দলের কেউই অপর দলকে দেখতে পারে না। তখন বইয়ের জন তাদের একত্রিত করতে গিয়ে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দেয় যেন তারা কোনো রকমে এক হতে পারে। সেগুলো সব জায়গাতেই করে বই। নাইটস ওয়াচকে কন্ট্রোল করতেও সে মাঝে মাঝেই মিথ্যা কথা বলে। বইয়ের জন যতটা না ভালো যোদ্ধা, তার থেকেও ভালো পলিটিশিয়ান। আপনি এগুলো সিরিজের জনকে কোনোদিন কল্পনা করতে পারবেন? সিরিজের জন হলো একদম টিপিক্যাল সত্যবাদী 2 ডাইমেনশনাল ক্যারেক্টার, যে বিভিন্ন অ্যাডভেঞ্চারে যায় এবং প্রতিবার জয়ী হয়ে ফিরে আসে, এবং সে হলো প্রিন্স দ্যাট ওয়াজ প্রমিসড। কিন্তু এই ব্যাপারটাই মার্টিন বইয়ে পরিবর্তন করতে চেয়েছিলেন, যেটা টিভি শোতে শোরানারা রাখেননি। তারা খুব সহজে একটা হিরো চরিত্র বানিয়েছে। জনের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিরিজ পুরোপুরি বদলে দিয়েছে, সেটা হলো টিভি সিরিজের জন কিছুই চায় না কোনো কালে। সে উইন্টারফেলের কিংও হতে চায় না, সেভেন কিংডমের কিংও হতে চায় না, কিছুই চায় না। কিন্তু বইয়ের জন কিন্তু মোটেও এমন না। সে সারা জীবন তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছে বাস্টার্ড হবার কারণে। বইয়ে মাঝে মাঝেই তার চিন্তায় দেখা যায় সে উইন্টারফেলের লর্ড হবার ইচ্ছে পোষণ করে। তার জীবনে একটা অনেক বড় স্বপ্ন হলো উইন্টারফেলের প্রধান হওয়া, যে উইন্টারফেলে তার এত দুঃখ পেতে হয়েছে বাস্টার্ড হবার কারণে। জনের এই সেলফিশ গোলটাই কিন্তু জনকে আরো বেশি মানুষ বানায়, আরো বেশি কমপ্লেক্সিটি অ্যাড করে তার চরিত্রে। বইয়ে মাঝে মাঝে জনের এরকম অনেক ইন্টারনাল কনফ্লিক্ট দেখা যায়। মাঝে মাঝে সে নিজের মনের সাথে যুদ্ধ করে, কারণ তার মন চায় সেলফিশ জিনিস, কিন্তু সে শেষ পর্যন্ত নিজের সাথে যুদ্ধ করে সেলফলেস বা গ্রেটার গুডের কাজটা করে। কিন্তু টিভি শোতে সেটা হয় না। টিভি শোতে সে মোটামুটি মহানই থেকে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত। আরেকটা জিনিস যেটা বইয়ে এখনো হয়নি, কিন্তু আর মার্টিন বিভিন্ন ইন্টারভিউ হিন্ট দিয়েছেন, সেটা হলো জনের যখন রিজারেকশন হবে তখন জনের চরিত্রে একটা বড় সড়ো পরিবর্তন আসবে। যেমন সিরিজে হয়েছে উল্টা, এক ফোঁটা কোনো পরিবর্তন আসেনি। কিন্তু একটা মানুষ মারা গেল, সে মৃত্যু থেকে ফিরে আসলো, এত বড় ঘটনা তার জীবনে কোনো প্রভাব ফেলবে না, এটা কখনো হয় নাকি? আর মার্টিনের এই ক্যারেক্টার শিফট নিয়ে অনেক বড় প্ল্যান আছে। খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা করতে পারে। অনেক ফ্যানরা ধারণা করছেন জন যেহেতু টার্গেরিয়ান, তার টার্গেরিয়ান রুটের কোনো ম্যাজিক্যাল বহিঃপ্রকাশ হয়তো দেখতে পাওয়া যেতে পারে। যাই হোক, দেখা যাক উইন্ডস অফ উইন্টারে কি হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে গেম অফ থ্রোনস নিয়ে বেশ কিছু ইনসাইটফুল কন্টেন্ট দিতে যাচ্ছি। সেটা শুরুটা ছিল আজকের ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ এতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। আনটিল নেক্সট টাইম, টাটা।